মাথার উপরে সূর্য মনে হয় তার সকল উত্তাপ ঝেড়ে দিচ্ছে এই মুহূর্তে। এই কাঠ ফাটা রোদ সর্ব অঙ্গে মেঘে ঘাম চিটিচিটি শরীর নিয়ে দাঁড়িয়ে আছে তিন মানবী শপিং মলের সামনে। সবার হাতেই আছে ছোটোখাটো বড়, সব মিলিয়ে 4-5টা শপিং ব্যাগ। যে কোনো মানুষ দেখলেই বুঝবে এরা কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে ছুটিয়ে শপিং করেছে। এদের বর্তমান উদ্দেশ্য এখন বাড়ি ফেরা। বাহিরে দাঁড়িয়ে তিনজনের মধ্যে কথোপকথন আরও কিছু কিনা বাকি আছে কিনা। যখন বুঝলো আপাতত শেষ, তখনই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। 2 মিনিট হেঁটে রাস্তার ধারে আসতেই সজোরে একটি কার এসে তাদের সামনে ব্রেক কষল। হঠাৎ এভাবে কার আগমনে একটু ঘাবড়ে গিয়েছিল। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এরই মধ্যে ড্রাইভিং সিট থেকে নেমে এলো সুঠাম দেহ বিশিষ্ট এক মানব। তাকে কোনো দিক থেকেই হিরোর থেকে কম লাগছে না। মানবকে দেখা মাত্রই 3 মানবীর মধ্যে একজন অন্য মানবীকে ফিসফিস করে বলল, এই নীলি, আমি তো ফিদা হয়ে গেলাম রে। প্রতি উত্তর এলো, রাখো তোমার ফিদা, বচ্চাত উগান্ডার ফ্যাক্টরি মারার প্ল্যান করছিলি, দেখাচ্ছি মজা। নীলি নামের মানবী সময়কাল বিলম্ব না করে খ্যাপা বাঘিনীর মতো বিপক্ষ দল মানবকে দাঁতে দাঁত চেপে বলল, এই যে বড়লোকের বেটা, এমন ভাব করেন যেন রাস্তা আপনার বাপের টাকায় কেনা, তাই বলে কি রাস্তার মানুষজনের উপর গাড়ি তুলে দিবেন? এ কথা শুনে মানব বিস্ময় চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। তারপর কথাগুলো কর্ণগোছর হয়ে মস্তিষ্কে হানা দিতেই চক্ষুদ্বয় রক্ত লাল হয়ে গেল। এটা দেখে নীলি কিছুটা ভরকে গেল। সাথে সাথে 2 কদম পিছিয়ে পাশে থাকা মানবীকে চাপা স্বরে বলল, অনিপু, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? অনিমা করুণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার জন্য হাঁ করতেই রসাত্মক কণ্ঠে সামনে দাঁড়ানো মানবটি বলে উঠল, পাবনার পাগলা গ্যারোর থেকে পালিয়ে আসা পাগলিগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে গায়ের ওপরে গাড়ি কেন, আমাকেও তুলে দিতে পারি। সাথে সাথে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো মানবের দিকে অনিমা আর নীলি। ওদের দৃষ্টি উপেক্ষা করে মানবটি বললেন, হাই, আই এম বর্ণ, রাফসান বর্ণ খান। তোমরা চাইলে তোমাদের পাবনায় যেতে হেল্প করব, বিশেষ করে তুমি। আমি চাইলে। তৎক্ষণাৎ কটমট চোখে তাকিয়ে তেড়ে যেতে যেতে নীলি বলল, এই যে মিস্টার বর্ণনাথ চর্ণ, আপনার সাহস তো কম নয়, আমাদের পাগলি বলছেন। এদিকে অনিমা ভয়ে একটা শুকনো ঢেউ গিলে নীলিকে পিছনে টেনে এনে বলল, কি রে নীলি, তোর কি ভয় ডর নেই? এই ভর দুপুরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলের সাথে ঝগড়া করছিস? এদের এইসব কাহিনী দুজোড়া চোখ এতক্ষণ পরখ করছিল। এই দুজোড়া চোখের মালিক মানব ও মানবী, যদিও মানবের ধ্যান জ্ঞান ঝগড়া বাহিনীর পিছনে থাকা মানবীর দিকে রয়েছে। হোয়াট হ্যাপেন্ড বর্ণ? বেশ বিরক্ত কর্কশ গলা শুনে ঝগড়ারত সবাই গাড়ির দিকে দৃষ্টি ফেলল। তৎক্ষণাৎ ড্রাইভিং সিটের পাশের সিট থেকে বেরিয়ে এলো লম্বা ফর্সা সুঠাম দেহ বিশিষ্ট একজন মানব। এবার যেন নীলি কথা ভুলে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এগিয়ে আসা মানবের দিকে। আর ভাই আফরোজ, অহনিফ খান, এমনভাবে তাকিয়ে আছো যেন এখনই খেয়ে ফেলবে। আফরোজ অহনিফ খান, বয়স 27, লন্ডন থেকে লেখাপড়া করে 2 বছর হয়। বাংলাদেশে ফিরে যাবার বিজনেস ও নিজের গড়ে ওঠা বিজনেস সামলাচ্ছে। বয়স 27, লন্ডন থেকে লেখাপড়া করে 2 বছর হয়। বাংলাদেশে ফিরে বাবার বিজনেস ও নিজের গড়ে ওঠা বিজনেস সামলাচ্ছে। দেখতে যেমন সুন্দর তেমনই রাগী গম্ভীর একরোখা মানুষ। পরিবারের সবাই একরোখা মানুষ হিসেবে একটু ভয় পায়, আবার ভালোও বাসে। বাবা মায়ের 2 মাত্র সন্তান অহনিফ ও বর্ণ। ঢাকায় ডুপ্লেক্স বাড়িতে সপরিবার নিয়ে বসবাস করে। এছাড়া সাভারে 2টো বাড়ি আর চট্টগ্রামে নিজস্ব ব্যবসা তাগিদে একটা ফ্যাক্টরি ও একটা বাগান বাড়ি রয়েছে। অহনিফের থেকে চোখ সরিয়ে কটমট দৃষ্টিতে বর্ণের দিকে তাকালো নীলি। বর্ণ একটা মেকি হাসি নীলিকে উপহার দিয়ে অহনিফকে বলল, কিছু না বুড়ো। তাহলে রাস্তায় দাঁড়িয়ে এত কথা কিসের? এরাই বা কারা? শেষ কথাটা নীলিদের উদ্দেশ্য করে বলল অহনিফ। তারপর দৃষ্টি নিক্ষেপ করলো সবার পেছনে থাকা মানবীর দিকে। সকল কাণ্ড ভীতু চোখে দেখছিল মানবীটি, কিন্তু অহনিফের দিকে তাকাতেই মুখটাও কাচুমাচু হয়ে গেল তার। অহনিফের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকিয়ে যেন বাজ পড়ল অনিমার মাথায়। দৌড়ে গিয়ে বলল, অর্থিত, তুই ঠিক আছিস তো? ইস, নীলের জন্য ভুলে গিয়েছিলাম তুইও আছিস। অর্থিকা মেহেজাবিন অনার্স প্রথম বর্ষে পড়ে। বয়স 19, দেখতে মাশাল্লাহ ফর্সা। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে পড়ে। স্বভাবে নরম ভদ্র ও মিষ্টিভাষী মেয়ে। অনিমা মেহেরিন অনি, অর্থির বড় বোন।
বড় ভাই ও আছে, নাম অনিক আহসান, বাবা আতিফ আহসান, মা রুবি আহসান। নীলিমা নীলি অর্থের বড় চাচার মেয়ে। দুজন বেস্ট ফ্রেন্ড, তবে দুজনের চরিত্র পুরো উল্টো। অর্থি যেমন চুপচাপ নরম ভদ্র মেয়ে, নীলি ঠিক ততটাই চঞ্চল। নীলির বড় বোন নিশির বিয়ে, সেই উপলক্ষে শপিংয়ে এসেছে। বাবা আজিম আহসান, মা নীলা আহসান। অর্থের বাবারা দুই ভাই এক বোন। সাভারে 2 তলা বাসায় 51 পরিবার। পারিবারিক ব্যবসা সামলে অর্থের বাবাও চাচা, আর ওর ফুপ্পিমণি আতিফা বেগম থাকেন ঢাকাতে। অনিপু, আমার না মাথা ঘুরছে, পানি পিপাসাও পেয়েছে। নীলি, এদিকে আয় বোন। অর্থের শরীর খারাপ করছে, পারলে একটু পানি নিয়ে আয়। আর কোনো দিকে না তাকিয়ে নীলি দৌড়ে চলল পানি আনতে। বর্ণ, গাড়ি থেকে পানি এনে দে ওনাদের। কি বলছো ভাই? এই পাগলি বাহিনীকে পানি দিব? একটু পর মেইন পাগলি এসে পানি দেওয়ার অপরাধে আমাকে যদি কামড়ে দেয় তাহলে? তৎক্ষণাৎ অহনিফের রাগী দৃষ্টি দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে পানি এনে দেয় অনিমাকে। পানিটা অর্থিকে খাইয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিল। অনিপু, এই নাও পানি। বাপরে বাপ, দুপুরে সব দোকান বন্ধ, খুঁজে খুঁজে সেই লাস্টে একটা দোকান পেলাম। পাবনার পাগলি ছাড়া পেয়েছে, দোকানপাট তো বন্ধ হবেই। নীলি কিছু বলতে যাবে তখনই অনিমা বলল, থাক, এটা তোর কাছে রাখ, রাস্তায় লাগতে পারে। আর মিস্টার বর্ণ পানি দিয়েছে, তাই এখন লাগবে না। আর কিছু বলল না নীলি। অনিমা পানির বোতলটা বর্ণকে দিয়ে ধন্যবাদ জানালো। বর্ণ মুচকি হাসি উপহার দিল। অনিপ বাঁকা চোখে অর্থিকে পরক করছে। মেয়েটা ভীষণ মায়াবী, ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে গেছে। পানির ঝাপটা দেওয়াতেও মুখমণ্ডলে বিন্দু বিন্দু পানি রয়েছে। কপালে কিছু চুল লেপ্টে আছে। চোখ দুটো পিট পিট করে নিচের দিকে তাকিয়ে আছে, যেন স্নিগ্ধ শোভন হুড়কুড়ি লাগছে তাকে। ভাই, বর্ণের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই ভাবনা থেকে বেরিয়ে এলো অহনিফ। তোকে নিয়ে বের হওয়া মানে আমার সময় নষ্ট হওয়া। বর্ণ দ্রুত অহনিফের পিছু পিছু গেল। যাওয়ার আগে অবশ্য নীলিকে মেখি হেসে বাই পাবনার পাগলি বলছে, যেটার জন্য নীলিও রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে। শেষে নীলি, অনিমা, অর্থি ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ নিশির এঙ্গেজমেন্ট, ধুমছে আয়োজন চলছে। এখন বিকেল হয়ে আসছে, প্রায় সন্ধ্যায় অনুষ্ঠান, তাই সব মেয়েদের রুবি আহসান রুমে পাঠিয়ে দিয়েছে রেডি হতে। অর্থির সাথে নীলি এসেছে রেডি হতে, আর অনিমা নিশিকে রেডি করতে হেল্প করছে। অর্থি, জানো, দেখ তো কোনটা পরবো। নীলি, এতগুলো ড্রেস নিয়ে এসছিস কেন? সবগুলো আজ পরবি নাকি? আরে ধুর, তোর মাথা গেছে নাকি? তোকে বললাম কোনটা পরবো সেটা বলতে। আমাকে সুন্দর দেখতে হবে তো, না হলে বিয়াইদের খোল খাওয়াবো কিভাবে নীলি? তোর মাথায় সব সময় শয়তানি বুদ্ধি ঘোরাফেরা করে। দেখ, আজকে কিন্তু বাড়িতে পার্টি আছে, উল্টাপাল্টা কিছু করবি না, তাহলে বড় আম্মু তোকেও মারবে, সাথে আমাকেও মার খেতে হবে। সেই মুহূর্তে আরিশা, আতিফা বেগমের মেয়ে, রুমে আসতে আসতে বলল, অর্থি আপু, আমাদের নতুন দুলাভাইকে তুমি দেখেছো? আহ, কি যে হ্যান্ডসাম, তোমাকে কি বলবো। না, দেখিনি, তবে আজ দেখব। এ কি রে, তুই দেখিসনি? আমি নিশিপুর ফোনে পিক দেখছি। এই উগানটাদের ফ্যাক্টরি। আপনি আমার বাড়ি কি করছেন? আরে এ তো দেখছি পাবনার পাগলি। শেষমেশ আমার ভাই বিয়ে করতে পাগলি বাহিনীর ফ্যামিলিকে বেছে নিল নাকি? এই দেখুন হ্যাঁ দেখছি তো, তুমি চাইলে আরও দেখতে পারি। কি সব বাজে বাজে কথা বলছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই এসব বলা হচ্ছে? আপনার সাহস তো মাইরি কম না। তোমার বাড়ি কই? বাড়ির কোথাও তো নাম লেখা দেখলাম না। এই, আপনি বের হন তো, বের হন। কি হচ্ছে নীলি, এত চেঁচামেচি করছিস কেন? পিছনে তাকিয়ে দেখে নীলা আহসান দাঁড়িয়ে আছে। মা, উনি। নীলিকে আর কিছু বলতে না দিয়ে বর্ণার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, এ কি বাবা, তুমি এখানে? কিছু লাগবে তোমার? আন্টি, আসলে আমি একটু ওয়াশরুমে যাব। টি শার্টে কপি পড়ে গিয়েছে, ক্লিন করতে হবে। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না আন্টি, আপনাকে যেতে হবে না, আমি দেখে নিয়েছি, এখনই ক্লিন করে আসছি। ওকে? এটা কি ধরনের ব্যবহার নীলি? বাড়িতে মেহমান আসলে এই ধরনের আচরণ করো সবার সাথে? না মা, আসলে। আর একটা কথাও না, যাও সবাইকে নিয়ে নিচে আসো, মেহমানরা সবাই চলে এসেছে।
স্নিগ্ধ আকাশে সন্ধ্যা তারা যেন জ্বলজ্বল করছে। দক্ষিণ দিক থেকে প্রবাহমান বাতাসে অর্থের কোমল দেহ খানি শিরশির করে উঠছে ক্ষণে ক্ষণে। তবে তার খুব ভালো লাগছে ফাঁকা ছাদে দাঁড়িয়ে দূর আকাশে তারা দেখতে। হঠাৎ পিছনে যেন কারো উপস্থিতি টের পেল। অদ্ভুত এক তীব্র ঘ্রাণ নাকি এসে বাড়ি কাচ্ছে। তৎক্ষণাৎ পিছনে ফিরে চমকে গেল অর্থি, সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। পুরুষালী অবয়ব দাঁড়িয়ে আছে তার সামনে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল অর্থি। চিনতে পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? আমাকে তুমি চিনো? অহনীবের একটা জরুরি কল আসায় কথা বলতে ছাদে এসেছিল। চোখ পিটপিট করে তাকালো অর্থি, কিন্তু উত্তর দিল না। অহনীব সরু চোখে অর্থিকে দেখতে লাগলো। রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে পুরোপুরি না হলেও ভালোই দেখতে পাচ্ছে অর্থির ভীতু মুখখানি। গায়ে বেগুনি চুড়িদার, ওড়নাটা খুব যত্ন করে মাথা সহ পুরো শরীরে জোড়ানো। কৃত্রিম সাজগোজের ছিটে ফোঁটা নেই। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ। জবাব না পেয়ে অহনীফ আবার বলল। নাম কি তোমার? অর্থি যেন আরও জড়সড় হয়ে দাঁড়ালো। অর্থিকা মেহজাবিন। এত ভীতু কেন তুমি? নিজের নাম বলতেই কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছো। এবার যেন অর্থের একটু রাগ হলো, তাই খানিকটা জোর দিয়েই বলল, এমন অন্ধকারে ছাদে অচেনা পুরুষ দেখলে যে কোনো মেয়েই ভয় পাবে। আর আপনি তো আমার খুব... বলতে গিয়েও থেমে গেল অর্থি। আমি তোমার খুব কি অর্থিকা? চমকে চোখে তাকালো অহনীবের পানে। অহনীবের মুখে অর্থিকা নামটা যেন অমৃত বাণী লাগলো। বলো অর্থিকা। আপনি আবার খুব কাছে দাঁড়িয়েছিলেন। সেই জন্য ভয় পেয়েছো? হুম। নিচ থেকে নীলির ডাক কানে আসতেই অর্থি দৌড়ে নিচে নেমে গেল। অহনীফ থমকানো চোখে চেয়ে রইল অর্থি যাওয়ার পানে। আনমনে আওড়ালো, তুমি খুব মায়াবী অর্থিকা। তোমার ওই 2 চোখের মায়ার সমুদ্রে আমার সর্বনাশ দেখেছি। পার্টিতে অনেক মানুষের আগমন হয়েছে। এক প্রকার ছোটোখাটো মানুষের মেলা বলা চলে। অর্থি সবাইকে এক পলক দেখে রান্নাঘরের দিকে গেল। তার মানুষের মধ্যে থাকা বরাবরই অস্বস্তি বোধ লাগে। রান্নাঘরে গিয়ে দেখে ওর মা বড় আম্মু রান্না করছে, সাথে আরও কজন হেল্প করছে। নীলা আহসান অর্থিকে দেখে বললেন, কিরে মা, তুই এখানে কি করছিস? আমার ভালো লাগছে না এত মানুষের মধ্যে থাকতে, তাই এখানে এসেছি। দেখ মেয়ের কাণ্ড, মানুষের মধ্যে থাকতে নাকি ভালো লাগছে না। এভাবে হলে নিজের বিয়েতে মানুষের ভিড় সহ্য করবে কিভাবে? ইস, আমি তো বিয়েই করব না। হ্যাঁ, তোমাকে তো আমার বাবা বাড়ির খুঁটি করে রাখবে, বিয়ে করবে কেন? ব্যস্ত হাতে রান্না করতে করতে বলল রুবি আহসান। আহ, ছোট বউ, এভাবে বলো কেন? আমাদের অর্থী লক্ষ্মী মেয়ে, ওর জন্য রাজপত্র খুঁজে আনবো আমরা, যাতে মেয়ে দেখেই বিয়ের জন্য পাগল হয়ে যায়। ভালো, খুব ভালো। ওর জন্য রাজপুত্র আর আমার জন্য রিস্কওয়ালা? আমি তো তোমাদের কেউ না, তাই যত অবিচার আমার সঙ্গে। অভিমানী কণ্ঠস্বর ভেসে আসতেই সবাই পিছনে ঘুরে তাকায়। দেখে নীলি মুখ ফুলিয়ে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। রুবি আহসান চুলার আঁচ কমিয়ে নীলির পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর মাখা কণ্ঠে বলল, কে বলেছে তুই আমাদের কেউ না? আর কে তোকে রিস্কাওয়ালার সাথে বিয়ে দিতে চায়? কে আবার? এই যে সামনে দাঁড়ানো আমার মমতাময়ী তিতা করলা মা। প্রতিবাদী কণ্ঠে অর্থী বলল, একদম আমার বড় আম্মুকে তিতা করলা বলবি না নীলি। হ্যাঁ, তোর গায়ে তো লাগবেই, আদরের মেয়ে বলে কথা। আমাকে কেউ ভালোবাসে না। বলেই দুঃখী দুঃখী ভাব নিয়ে রুবি আহসানের দিকে তাকালো নীলি। অমনি রুবি আহসান নীলিকে বুকে জড়িয়ে আহ্লাদি সুরে বলে উঠল, এই তো, আমি ভালোবাসি আমার মেয়েকে, আর আমার মেয়ের জন্য আমি প্রিন্স এনে দিব। নীলি খুশিতে গদগদ হয়ে বলল, ও ছোট আম্মু, কত ভালো মা। সবাই একসাথে জোরে হেসে দিল নীলির কাহিনী দেখে। পার্টি শুরু হয়ে গেছে। একটু আগে অনি নিশিকে নিয়ে এসে রায়ানের পাশে বসিয়েছে। রায়ান আহমেদ অহনীবের ছোট্ট ফুপ্পি শেলি বেগমের ছেলে। ওনার হাজব্যান্ড মারা গেছে 5 বছর হয়। স্বামী সুখে অসুস্থ হয়েছে প্রায় 3 বছর, তাই একমাত্র ছেলেকে নিয়ে অহনীবদের সাথে থাকে। ঘরের এক কোণে সিঙ্গেল সোফায় বসে পার্টির সবাইকে পরখ করছে অর্থী। তখনই একটু দূরে সামনে বসা সুদর্শন পুরুষের দিকে চোখ আটকে গেল। কালো ব্লেজার, সাথে সাদা টি শার্ট ইন করে পরা, কালো প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডেড ওয়াচ,
চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গম্ভীর মুখ নিয়ে সোফায় বসে ফোন স্ক্রল করছে অহনীপ। অর্টি খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখছে। পুরুষটাকে ওর কাছে একটু অনেক বেশি সুন্দর লাগছে। অর্থি আপু, তুমি এখানে কি করছো? চলো নিশি আপুর কাছে, আংটি বোতল হবে এখন। আরিশার কথায় ভাবনা থেকে বের হয়ে লজ্জায় নিজেকে লুচু উপাধি দিল অর্থি। তুই যা আরু, আমি ওখানে যাব না। না, তুইও যাবি। চোরের মতো এখানে বসে আছিস, আর আমি সারা বাড়ি তোকে খুঁজে খুঁজে মরছি। কপট রাগ দেখিয়ে বলল নীলি। তারপর অর্থিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার টেনে নিয়ে গেল কনের কাছে। আংটি বদল শেষ হলো কিছুক্ষণ আগে। এখন সবাই বসে আড্ডা দিচ্ছে যে যার মতো। অর্থি, নীলি, আরিশা কথা বলছিল। এমন সময় একটা ছেলে এসে বলে, হাই কিউটেরা, তোমরা নিশ্চয় সম্পর্কে আমার বিয়াইন হো। দেখো, তোমাদের দেখে বোঝা যাচ্ছে আমার থেকে ছোট, তাই তুমি করে বললাম, ডোন্ট মাইন্ড। আপনাকে তো চিনলাম না ভাইয়া। ও সরি, আমার পরিচয় দেই, আমি সিফাত, রায়হানের কাজী। তোমরা নিশ্চয় নিশিবাবির বোন। না, আমরা নিশির মায়ের মেয়ে। মুখ বাঁকিয়ে বলল নীলি। প্রশ্নের এমন উত্তর শুনে সিফাত হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নীলির দিকে। কি রে সিফাত, তুই পাগলি বাহিনীর লিডারের সাথে কি করছিস? এই যে উগান্ডার ফ্যাক্টরি। আপনার সমস্যা কি? আমাকে কোন দিক থেকে আপনার পাগলি মনে হয়? আর আমি যদি পাগলি হতাম তাহলে আপনি সুস্থ থাকতেন না, সেটা কি জানেন? আমি যে সুস্থ আছি তোমাকে কে বললো? শুধু শরীর সুস্থ থাকলে হয় না, মনটাকেও তো সবসময় সুস্থ থাকতে হয়। কি মেয়েদের মতো ঝগড়া করছিস? বাদ দে না। এই, আপনি কি বলতে চাইছেন? মেয়েরা সবসময় ঝগড়া করে নাকি? তা না হলে দেখো তুমি ঝগড়া করার জন্য কিভাবে চেঁচিয়ে উঠলে। এদের ঝগড়ার মধ্যে ফেসে গেছে বেচারা অর্থি। এদিক ওদিক তাকাতেই দেখলো অদূরে বসা অহনিফ ওর দিকেই তাকিয়ে আছে। চোখের চাওয়াই যেন মাদকতা মিশে আছে। যে কেউ ওই চোখে 1 মিনিট তাকালে ঘোরের মধ্যে চলে যাবে। না, আর তাকিয়ে থাকতে পারবে না অর্থি। দ্রুত চোখ সরিয়ে উঠে চলে গেল রুমের উদ্দেশ্যে। তুমি খুব সাধারণের মধ্যেই অসাধারণ অর্থিকা, অনেক অনেক অসাধারণ। আমার চোখে তুমি মাদকতা দেখতে পাও, আর আমি তোমার ওই চোখে আমার সর্বনাশ দেখতে পাই। অবশেষে আমায় জাদুটোনা করলে নাকি অর্থিকা? পার্টি শেষ হয়েছে, সব অতিথি বিদায় নিয়েছে। বাড়িতে এখন শুধু কিছু আত্মীয় স্বজন আর পরিবারের সদস্য রয়েছে। রাত 11:43। নীলির আগে ফুসতে ফুসতে অনিমা রুমে এলো। এখানে অনিমা, অর্থি, আরিশা, নিশি আগে থেকেই আড্ডা দিচ্ছে। নীলিকে রাখতে দেখে আরিশা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নীলির আগে কটমট করে বলল, ওই উজবু উগান্ডার ফ্যাক্টরি ভাই, এর সাথে নিশিয়াপুর বিয়ে ঠিক হয়েছে। আমাকে কেউ আগে বলেনি কেন? ওর কথা অর্থে আর অনিমা বুঝলেও নিশি আরিশা বুঝেনি। দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কার কথা বলছিস তুই? নীলি এবার নিশির দিকে ফিরে ওর চিবুক ধরে একটু ঢং করে বলল, তোমার আদরের দেবর, তোমার প্রিয়তমর ভাই। এখন বুঝেছো সোনা? এবার আরিশা বলে উঠল, এই আপু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। ওই বুঝি কি, চুপ থাক, তোর কিছু বুঝতে হবে না। আর নিশি আপু, তুমি শোনো, এই বিয়ে হবে না। তুমি আজই বাবাকে বলবে ছেলে ভালো না, ছেলের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আরও যাতা বানাই বলবা। নীলির কথা শুনে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিন্তু অর্থি চুপ না থেকে বলল, কি বলছিস তুই নীলি? তোর ওই সামান্য বিষয়ের জন্য বিয়ে ভাঙতে বলতে পারিস না। বাহ, তোর কাছে আমার অপমানের থেকে বিয়ে বড় হয়ে গেল। এই তুই বোন, এই তুই আমার কলিজার দোস্ত। এই, তুই বক বক বন্ধ করে সমস্যা কি খুলে বলবি? আমি বলছি শোনো। তারপর শপিং মলের কাহিনী ওদের বলল। পুরোটা শুনে নিশি আর আরিশা মুখ হা করে তাকিয়ে আছে। কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। আচ্ছা, তাহলে এই কারণেই পার্টিতে তুমি বর্ণ ভাইয়ের সাথে ঝগড়া করছিলে? নীলি চোখ ছোট ছোট করে বলল, কি বলতে চাস তুই? আমি একাই ঝগড়া করি? আরিশা থতমত খেয়ে বলল, আমি এটা বলেছি নাকি? আর তাছাড়া একা একা ঝগড়া করা যায় নাকি? আরিশার দিকে তেড়ে গিয়ে নীলি বলল, এই কি বলতে চাস তুই? আহ থাম নীলি, কি বাচ্চামো করছিস? নীলি মুখ ফুলিয়ে ফ্লোরে বসে পড়ল। অর্থি নীলিকে আবার বলল, ভুলটা তোর, আমি তা বলবো না, কিন্তু উনি এখন আমাদের আত্মীয় হতে চলেছে, তাই ওনার সঙ্গে আর মিসবিহেভ করবি না।
না, ভুলটা আমারই। ঋষি আপুকে যেদিন দেখতে এসেছিল সেদিন আমি বাসায় থাকলে কখনো এই বিয়ে হতে দিতাম না। সেদিন বর্ণ আসেনি। রায়ানের আম্মু, ওর 2 মামা মামি আর ওর নানিমণি এসেছিল। হয়েছে, এসব এখন বাদ দিয়ে আমার রুম থেকে বিদায় হব বোনরা। ঘুমাবো, অনেক রাত হয়েছে। এঙ্গেজমেন্ট পার্টির পরে আজ 4 দিন কেটে গেল। সবার জীবন স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। শুধু অহনিবের মনটা রেখে এসেছে সাভারে সেই মায়াবতীর কাছে, যার দরুনে দিনে সব স্বাভাবিক থাকলেও রাতে 2 চোখের পাতা এক করতে পারে না। ভাই, রাতের হিম শীতল হাওয়া গায়ে মেখে দাঁড়িয়ে আছে অহনিফ রুমের কর্নারের এক জানালার পাশে। কারো কণ্ঠে পিছন ফিরে তাকালো সে। বলো। হাসি হাসি মুখ করে বর্ণ বলল, আরে 5 দিন পর রায়ন ভাইয়ের বিয়ে। বাবা বলেছে তোমাকে বিয়ের জন্য ভালো কমিউনিটি সেন্টারের খোঁজ করে বুকিং করতে। অলরেডি বুকিং ডান, এটা নে। বাবাকে দিয়ে বল গতকালকে যে মিটিং হয়েছে সেটার কপি এখানে আছে। আর তুই আগামীকাল অফিসে গিয়ে ডিলটা ফাইনাল করবি। ভাই আমি কিভাবে? ডোন্ট এক্সকিউজড। আমি এক কথা দ্বিতীয়বার বলবো না। কিন্তু আমার আর বলতে পারল না বর্ণ। অহনিফের রাগী দৃষ্টি দেখে কথা ঘুরিয়ে মেকি হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন না কেন না, তুমি একবার বলো, আমি একবারই শুনছি। অফিস যেতে হবে তো যাব, ডিল ফাইনাল করতে হবে তো করব। নো পেইন ব্রো, তুমি রিল্যাক্সে থাকো, আসি, টাটা, ব্যাড নাইট, ও সরি, গুড নাইট। কথাগুলো ভয়ে ভয়ে একদমে বলে বিদায় নিল বর্ণ। ওর কাণ্ড দেখে অহনিফ মনে মনে ভীষণ হাসলো। অহনিফ কাজের প্রতি খুব সিরিয়াস, তাই কাজ নিয়ে কোনো হেলাফেলা ওর পছন্দ নয়। অর্থের রুমে খাটের উপর বসে আরামসে ফোন স্ক্রোল করছে নীলি। ওর পাশে আদশোয়া হয়ে বই পড়ছে অর্থি। তখনই রুমে অনিমা এসে ওদের দুজনের উদ্দেশ্যে বলল, তোরা 7 সকালে কি করছিস? বাইরে চল, মা বলেছে আজ নাকি রায়ান ভাইয়াদের বাসায় যেতে হবে। কেন? এঙ্গেজমেন্ট পার্টি তো আমাদের বাসায় হয়েছে, তাই রায়ান ভাইয়াদের বাসায় আর একটা পার্টি থ্রো করেছে নিশি আর রায়ান ভাইয়ার জন্য। তাহলে এক্ষুনি বাইরে গিয়ে কি করব? আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা গিয়ে খেয়ে নাও, আমি এখন সিরিয়াল দেখব। বড় বাবা বলেছে এখন খাওয়া দাওয়া করে সবকিছু গুছিয়ে নিতে, দুপুরের আগে রওনা হবে। আর কথা বলিস না, তাড়াতাড়ি চল। কিছুক্ষণ আগে খান ম্যানশন এসে পৌঁছেছে অর্থিরা। বিশাল বড় বাড়ি, রাজকীয় ভাব চারদিকে। মানুষজনের তেমন আনাগোনা শুরু হয়নি, কারণ পার্টি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। নীলি আর আরিশা মুগ্ধ নয়নে সবকিছু পরখ করছে। বাড়িতে প্রবেশ করা মাত্রই অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল শেলি বেগম আর রীতা খান, অহনিফের আম্মু। অর্থি আপু, বাড়িটা অনেক সুন্দর তাই না? আরিশার কথাই অর্থি শুধু মাথা দুলিয়ে সাই জ্বালানো। আমার তো মনে হচ্ছে কোনো স্বপ্নপুরীতে এসে পড়েছি। আরিশার কথায় অর্থি শুধু মাথা দুলিয়ে সাই জানালো। অর্থি এবার ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানে সোফা রাখা গোল করে। দক্ষিণ পাশে দোতলায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে। সিঁড়ির বিপরীত পাশে কিচেন। কিচেনটা বেশ সুন্দর, ড্রয়িং রুম থেকেই দেখা যাচ্ছে। রান্নাবান্নার প্রস্তুতি, কারণ কিচেনের সামনে অর্ধ খোলা। এই বাড়িতে প্রবেশ করার সময় বাহিরে সবুজ খোলা জায়গায় একপাশে ফুলের বাগান ও কিছু ফলের গাছ, তারপর সদর দরজার বেশ কিছু দূরত্বে অবস্থিত কৃত্রিম ঝর্ণাটাও খুব সুন্দর লাগছে অর্থের কাছে। সবথেকে বেশি ভালো লাগছে কাঠগোলাপ গাছটা। বাড়ির কর্নার ঘেঁষে বড় হয়েছে গাছটা। কাঠগোলাপ মানেই অর্থের দুর্বলতা। সব দিক বিবেচনা করলে নির্দ্বিধায় যে কেউ বলবে বাড়িটা সত্যি সৌন্দর্যের রংমহল। ওর ভাবনার মাঝেই নাস্তা পানি নিয়ে হাজির হলেন রীতা খান। কি হয়েছে মামুনিরা? নারী কণ্ঠ পেয়ে অর্থে পিছন ফিরে তাকালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মামুনি? জি, অর্থিকা মেহজাবিন। মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। তা তুমি নিশির কে হও? পাকা কথার দিন তো তোমাকে দেখিনি। ও আমার ছোট মেয়ে ভাবি। রুবি আহসানের কথাই সেদিকে তাকালো রীতা খান। মিষ্টি হেসে বললেন, আপনার ছোট মেয়ে ভারী মিষ্টি দেখতে। বিনিময়ে রুবি আহসান মুচকি হাসি দিলেন। তারপর সবার সাথে পরিচয় করালেন। এঙ্গেজমেন্ট পার্টিতে রীতা খান আর রেহেনা খান, অহনিফের দাদুমণি, অ্যাটেন্ড করতে পারেনি কিছু সমস্যা থাকার কারণে। সেই সুবাদে সবার সাথে পরিচয় হননি। রীতা খানও সবার সাথে কুশল বিনিময় করে সব মেয়েকে বলল
গিয়ে রেডি হয়ে নিতে। সন্ধ্যার পর পার্টি শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই গেস্টরাও আসা শুরু করবে। উনি সারাকে ডেকে সবাইকে নিয়ে রুমে যেতে বললেন। সারা সিফাতের ছোট বোন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সিফাত আর বর্ণ সেম ইয়ার, মাস্টার্স। সিফাত বর্ণর মেজো চাচার ছেলে। সারা সবাইকে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নীলি আর অর্থিকে একটি রুমে নিয়ে গেল, আর নিশি অনিমাকে অন্য রুমে নিয়ে গেল। আরিশা আপাতত সারার সাথে আছে। সারাকেও ভীষণ পছন্দ হয়েছে। অল্প সময়ের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেছে। মাম্মি, মাম্মি, মাম্মি। গলা ফাটানো চিৎকার শুনে কিচেন থেকে দৌড়ে বেরিয়ে এসে আতঙ্কিত সুরে বলল রিতা খান। হা হা হা, বাবুই বল কি হয়েছে? মাম্মি প্লিজ কিছু খানা দাও, পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়। রিতা খান রেগে গিয়ে বলল। বর্ণা, তুই এর জন্য এভাবে চিল্লিয়ে ডাকলি? জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ও চাচিমা, তুমি এত ভীতু কেন? এই বদের হাড্ডি উদয় এমন করে জানাই তো। শালা তুই চুপ থাক, অফিস থেকে ফিরলাম মাত্র, কত কাজ করেছি জানিস? কত কাজ করিস তা ডেট জানা আমার। রেডি প্রজেক্টে 12টা বাজিয়ে ডিল ফাইনাল করতে গিয়ে উল্টো ডিল ক্যান্সেল করে এসেছিস। এখন সেটা প্যারা পড়েছে অহানি পাই। বলেই পেট ফাটিয়ে হাসতে লাগলো সিফাত। বর্ণ রেগে গিয়ে কিছু বলতে গিয়ে সিঁড়িতে চোখ পড়তেই দেখলো সেখানে নীলি দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। নীলি এখানে কি করছে ভাবতেই মনে পড়ল আজ তো পার্টি, তার মানে ওরা এসে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো কনের পরিবার অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দিকে, কিন্তু নীলি হাসছে কেন? তার মানে সব শুনেছে। ওহ শিট, সম্মানের ফালুদা কনফার্ম। এবার দ্বিগুণ রেগে তাকালো সিফাতের দিকে। সিফাত কিছু বলতে মুখ খুলবে তখনই বর্ণ ওর মুখ চেপে ধরে রিতা খানকে বলল। মা প্লিজ খাবার পাঠাও, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, সে না পাঠিয়েছিল, কিন্তু বাবাই কই? সেই যে সকালে বের হলো, এখনো আসেনি। একটু পর পার্টি শুরু হবে। ভাই মিটিংয়ে আছে, মিটিং শেষ করে এসে পড়বে, চিন্তা করো না। সিফাতের মুখ চেপে ধরে বলতে বলতে নীলির পাশ খাটিয়ে নিজের রুমে চলে গেল বর্ণ। অর্থি স্কাই ও হোয়াইট কালার কম্বিনেশনের একটি গাউন পরেছে। গাউনটা নিচের দিক থেকে হালকা ফোলানো, নেট, জড়ি, সুতা ও পাথরের নিপুণ কাজ করা। স্ট্রেট লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, কিছু চুল বা সাইড করে সামনে এনে রেখেছে। গাউনের সাথে ম্যাচিং নেটের ওড়না ডান কাঁধের উপর থেকে সামনে এক হাত মতো রেখে বাকি অংশ পিছন থেকে কোমর জড়িয়ে বা হাতের উপর রেখেছে। গলায় ছোট্ট একটা পেন্ডেন্ট, কানে সাদা পাথরের সিম্পল ইয়ারিং, হাতে পাথরের বেসলাইট, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপ বাম। ব্যাস, অর্থের সাজ কমপ্লিট। সব কিছু মিলিয়ে অর্থিকে একদম প্রিন্সেস ইলসার মতো লাগছে। নীলি ব্ল্যাক কালার লেহেঙ্গা পরে হালকা সাজ দিয়েছে। ওকেও নায়িকার থেকে কোনো অংশে কম লাগছে না। অর্থি, তোকে তো পুরোই প্রিন্সেস লাগছে রে। হাই রে, আমি তো পুরোই ফিদা। বাজে কথা বলিস না, আমার কেমন যেন লাগছে। এভাবে সেজে নিচে গেলে সবাই আমাকেই বিয়ের কোণে ভাববে। এত সাজ কেউ দেয়? বউয়ের থেকে আমার সাজ বেশি। ওফ, তুই এমন কেন বলতো? এই ড্রেসটা পরে তোকে কত কিউট লাগছে, একবার দেখ আয়নাতে। তুই তো এটা নিতেই চাসনি, অনিপুর ধমক খেয়ে নিয়েছিস। আপু ঠিক বুঝে যায় তোকে কোনটায় কেমন মানাবে, তাই তো এই ড্রেসটা তোকে দিয়েছে। আর রইল নিচে পার্টির কথা, যদি কেউ তোকে কোণে ভাবে তাহলে একটা প্রিন্সেসের খোঁজ করে তাকে বিয়ে দিয়ে দিব। আমাদের প্রিন্সেস বলে কথা, যার তার হাতে তো আর তাকে সঁপে দিতে পারি না। হয়েছে, আর পাম দিতে হবে না। কিরে অর্থি নীলি, তোদের হলো? হ্যাঁ অনিপু, তোমরা রেডি তো? নিশিয়াপুর হয়েছে। নিশিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছে, এখন শুধু মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোদের কত কিউট লাগছে রে, পুরো এক একটা পরি। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আয় দেখি, নজর টিকা দিয়ে দেই। খুশিতে গদগদ হয়ে বলল অনিমা। নীলি অনিমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, আর নজর টিকা তোমাকেও দিতে হবে, না হলে কখন যেন দুলাভাই এসে তোমাকে নিয়ে হাওয়া হয়ে যায়। হ্যাঁ অনিপু, চিন্তা হচ্ছে নিশিপুর জন্য। পার্টিতে সবাই ওকে না দেখে আমাকে দেখে না যেন, তাহলে নিশিপুর রেগে গিয়ে শেষে বিয়ে না ক্যান্সেল করে দেয়। তবে রে পাজিগুলো, আমার সাথে মশকরা, চল এখনই নিচে। পার্টির আয়োজন করা হয়েছে খান ম্যানশনের বাইরে খোলা জায়গায়। সুন্দর করে ডেকোরেশন করেছে কৃত্রিম ফুল আর মরিচপাত্তি দ্বারা। মানুষের আনাগোনা আলো মুখরিত করছে পার্টিটা।
নিশি রায়ানের সাথে আছে। নিশিকে রায়ানের কলিগদের সাথে পরিচয় করাচ্ছে। ওদের থেকে একটু দূরে অর্থী, অনিমা, নীলি, আরিশা, সারা দাঁড়িয়ে আছে জুস হাতে। বড়রা সবাই বিপরীত পাশে বসে আলোচনায় মশগুল। বেশ কিছুক্ষণ পর অর্থের মনে পড়লো ফোন আর পার্স নিয়ে আসেনি, হয়তো রেডি হওয়ার সময় ওই রুমে রেখে চলে এসেছে। তাই নীলিকে বলল ওর সঙ্গে একটু বাড়ির ভিতর যেতে। অজ্ঞাত দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। সদর দরজার কাছে আসতেই নীলের লেহেঙ্গার ওড়না কিছু একটার সাথে বেজে যায়। সেটা ছাড়াতে গিয়ে অর্থিকে বলে ভিতরে যেতে। ও আসছে। অর্থি ওকে তাড়াতাড়ি আসতে বলে ভিতরে যায়। বাড়ির ভিতরটা একদম নীরব। অর্থি বেশ বুঝতে পারলো সবাই পার্টিতে, তাই বাড়ি ফাঁকা। অর্থি এমনিতে সাহসী মেয়ে, কিন্তু নতুন জায়গায় নতুন পরিবেশ, তাই নীরবতা একটু গায়ে কাটা দিচ্ছে। ও ভয়কে পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে উঠে সমস্যা হলো রুমটা ভুলে গিয়ে। অর্থি বেমালুম ভুলে গেছে কোন রুমে রেডি হয়েছে। তখন সারার সাথে রুমে গিয়েছিল আর অনিমার সাথে বের হয়ে সোজা পার্টিতে চলে গিয়েছিল, তাই রুমগুলো ঠিকঠাক দেখতে পারেনি। অর্থি দাঁড়িয়ে প্রত্যেকটা দরজা নিখুঁতভাবে পরখ করছে। কিছু একটা ভেবে পূর্ণ পাশে কর্নারের রুমটায় পা চালালো। আস্তে করে ভিতরে ঢুকলো। রুমটায় চোখ তুলে তাকাতেই থ হয়ে দাঁড়িয়ে গেল। এত বড় রুম! রুমটা পুরো বাড়ির সমান মনে হলো অর্থের কাছে। পুরো রুমে হোয়াইট ও পিঙ্ক কালার রং করা। রুমের ডান সাইডে মধ্যবর্তী জায়গায় একটু উঁচু 3 ধাপ সিঁড়ি সিস্টেম, যেখানে খুব সুন্দর একটা বেড রাখা। বেডের পাশে ছোট্ট একটি বেড টেবিল, সেখানে একটি ল্যাম্প লাইট, তার পাশে ছোট একটি ফটো ফ্রেম। দূর থেকে ফটোটা স্পষ্ট দেখা না গেলেও অর্থে বেশ বুঝতে পারলো ওই ছবিটা অবশ্যই কোনো যুবকের কথা ভাবতেই বুকের মধ্যে ধপ করে উঠল। আল্লাহ, ভুল করে কার না কার রুমে চলে এসেছি। কেউ দেখলে মান সম্মান কিচ্ছু থাকবে না। এখনই আমাকে পালাতে হবে এখান থেকে। কথাগুলো ভেবেই আর কোনো দিকে নজর না দিয়ে দরজা দিকে পা বাড়ালো অর্থি। তাড়াতাড়ি পা চালিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। ভয়ে চোখ মুখ কুঁচকে পড়া থেকে বাঁচার জন্য কিছু একটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর যখন বুঝলো ও পড়েনি, বরং ওকে কেউ দুহাতে জড়িয়ে আগলে রেখেছে, তখন চোখ পিটপিট করে তাকাতেই সামনে ভেসে উঠল ক্লান্ত মুখশ্রী। অর্থি খুব নিখুঁতভাবে পরখ করতে লাগলো ওকে জড়িয়ে রাখা পুরুষালী হাত দুটোর মালিককে। ক্লান্ত মুখ, এলোমেলো চুল, শার্টের উপরের বোতাম দুটো খুলে রাখা, হয়তো কাজ থেকে মাত্র ফিরলো। এসব ভাবতে ভাবতে যখন অর্থির মনে পড়ল ও এখনও অহনিফের সাথে জড়িয়ে আছে, ছিটকে দূরে সরে গেল। লজ্জায় মরি মরি অবস্থা। একে তো পরপুরুষ, তার উপর এত কাছে। ছি! তুমি এখানে? অহনিফের গম্ভীর স্বর কানে পৌঁছাতেই অর্থে আরও মিহিয়ে গেল যেন। এবার অহনিফ পরখ করলো অর্থিকে। চোখ ঝলসানো রূপে দাঁড়িয়ে আছে মানবীটি। অহনিফের দৃষ্টি গিয়ে আটকালো অর্থের গলায় থাকা পেন্ডেন্টের কাছে কালো কুচকুচে তিলটাই। অহনিফ যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। অর্থি নিচের দিকে তাকিয়ে বুঝতে পারছে সামনে দাঁড়ানো মানবটি ওকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে, যেটা ওর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সরি, আমি আপনাকে না দেখে। একটু বলে অর্থি চোখ তুলে তাকালো অহনিফের পানে। অহনিফ তখনও ঘোরের মধ্যে। অর্থি আর কিছু না বলে দ্রুত পা বাড়ালো এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, না হলে লজ্জায় সে মরে যাবে। অর্থি চলে যেতেই অহনিফের ঘোর কাটলো। তুমি আমার রুমে কি করছিলে? অহনিফের প্রশ্ন শুনিয়ে অর্থি থমকে যায়, কিন্তু পিছন ফিরে তাকায় না। অহনিফ আবারও একই প্রশ্ন করে। এবার অর্থি পিছনে ফিরে নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি সারার রুমে রাখা ফোন আর পার্স নিতে এসেছিলাম, কিন্তু ভুলবশত রুমটা চিনতে না পেরে আপনার রুমে প্রবেশ করেছি। সরি। কথাগুলো যেন মিষ্টি সুরের নেই লাগলো অহনিফের কানে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে এগিয়ে গিয়ে একটা রুমের দরজা খুলে বলল, এটা সারার রুম, ভিতরে যাও, তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো। জি। অর্থি ধীর পায়ে রুমে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখল ড্রেসিং টেবিলের উপর তার আকাঙ্ক্ষিত জিনিসগুলো। সেগুলো হাতে নিয়ে একইভাবে রুম থেকে বেরিয়ে এলো। একবার অহনিফের পানে চেয়ে দেখলো ওর দিকেই তার দৃষ্টি নিবদ্ধ। অর্থি আবার নিচের দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, ধন্যবাদ ভাইয়া। অহনিফের দৃষ্টি সরু হলো। আমাকে ভাইয়া বলছে? সিরিয়াসলি? আমাকে ওর ভাই মনে হয়? ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক? ও গড, এই মেয়ের জন্য শেষে পাগল না হয়ে যায়। অহনিফের ভাবনার মাঝেই অর্থি নিচে চলে গেছে। হেই পাবনার পাগলি, কি খবর? ফ্লোরে বসে খাবারের জন্য কান্না করছো নাকি? নীলি ওড়নাটা ছাড়ানোর জন্য নিচু হয়ে বসেছিল। বর্ণের কথা কানে পৌঁছাতেই উঠে দাঁড়িয়ে বর্ণের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, না, পাগলিরা খাবারের জন্য ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না করে না, বরং খাবার ছিনিয়ে নিয়ে খায়।
বাহ, ভেরি স্মার্ট গার্ল। হ্যাঁ, তা তো হতেই হবে। আমি আবার অন্যদের মতো এই বয়সে এসেও মামি মামি বলে ফিটার খাওয়ার জন্য চিল্লিয়ে বাড়ি মাথায় করি না। বর্ণ বেশ বুঝতে পারলো তখনকার কথা নিয়ে নীলি ওকে ভালো মতন পচাবে। আহারে বর্ণ খান, তোর মান সম্মান সত্যি ফালুদা হয়ে গেল। মনে মনে নিজেকে হাজারখানেক বকলো বর্ণ। এদিকে বর্ণকে অপদস্থ করে মনে মনে ভীষণ আনন্দ পেল নীলি। তারপর বর্ণকে ভাব দেখিয়ে বলল, আমাকে পাগলি বলে, কোথাকার কোন বাচ্চা। বলেই চুলগুলো বর্ণের মুখের উপর ঝামটা মেরে চলে গেল বাড়ির মধ্যে। বর্ণ চুলের ঝামটা খেয়ে মুখ হা করে নীলির যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নীলির ওকে বলা বাচ্চা কথাটা হয়তো কানে পৌঁছায়নি। পার্টি এখন জমজমাট। বর কনে গল্পে মুশকুল, গেস্টরা খাওয়া দাওয়ায় ব্যস্ত, ছেলে মেয়েরা আলাদা দুটি গ্রুপে আড্ডায় ব্যস্ত। অনেক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পার্টিতে জয়েন করেছে কিছুক্ষণ পর। এখন ফোন আসে, ভিড় বেরিয়ে ফাঁকা জায়গায় এসে কথা বলছে। হঠাৎ কারো খিলখিল হাসির ঝঙ্কার শব্দ কানে প্রতিধ্বনি হতেই পাশ ফিরে তাকালো, আর দৃষ্টি থমকে গেল হাস্যোজ্জ্বল অর্থের দিকে। এই প্রথম অর্থীকে এভাবে হাসতে দেখলো। শির দ্বারা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল যেন অহনীবের। এমন হাসির ঝঙ্কার তোলা প্রতিটি শব্দ ওর বক্ষস্থলে গিয়ে ঠেকলো। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ। আজ নিশির হলুদ, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বড়রা নানান কাজে ব্যস্ত। বাড়ির ছাদে স্টেজ সাজানো হয়েছে, ছেলেরা সবাই ছাদে আর মেয়েরা রেডি হচ্ছে। নিশিকা, অনিমা আর পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে। অর্থী রুমে অর্থী, নীলি, আরিশা সাজছে। হলুদের ড্রেস কোড, শাড়ি আর পাঞ্জাবি, কিন্তু অর্থী শাড়ি পরবে না, কারণ ও শাড়ি সামলাতে পারে না। তার উপর বাড়িতে এত মানুষ, শাড়ি পরলে অবশ্যই ওকে খান ম্যানশনের পার্টির মতো সাজতে হবে, যেটা ও কিছুতেই চায় না। কিন্তু নীলি আর আরিশা ওর কথা শোনার পাত্রী না। তবে অর্থীও দমে যাওয়ার মেয়ে না। ওদের কথা শুনে শাড়ি পরলে যদি কোনো কেলেঙ্কারি ঘটে, মান সম্মান কিছু থাকবে না। তাই এক প্রকার যুদ্ধ করে শাড়ি বাদে হলুদ চুড়িদার পরেছে। তবে নীলি ওকে সতর্কবাণী দিয়েছে, কালের শোধ তুলবে। আরিশা, অর্তি আর নীলি কোথায়? একটু আগেই অনেক ভাইয়া আপুদের কি কাজে যেন ছাদে ডেকে নিয়ে গেল। গিয়ে বল নিচে আসতে। কেন আম্মু? ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে, ওদের আপ্যায়ন করতে হবে। বড়রা অন্য কাজে ব্যস্ত, ওদের এখনই নিচে আসতে বল, তাড়াতাড়ি যা। আচ্ছা। ড্রয়িং রুমে অহনীফ, বর্ণ, সিফাত, সারা বসে আছে। অহনীফ আসতে চাইছিল না, কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ এই তিনজনের হাতে ছাড়া মানে ঘোর গন্ডগোল পাকানো, তাই বাধ্য হয়ে আসতে হলো। অর্থী, নীলি নাস্তা হাতে এগিয়ে এলো ওদের কাছে। সোফার দিকে তাকাতেই দেখতে পেল পাঞ্জাবি পরিহিত যুবককে, যে এখন এক ধ্যানে ফোন স্ক্রল করছে। শুভ্র কালার পাঞ্জাবি গায়ে আষ্টে জড়িয়ে আছে, যার দরুন পেশিবহুল হাত দুটো স্পষ্ট। চোখ নামিয়ে নিল অর্থী, নিজেকে কড়াভাবে শাসালো নির্লজ্জভাবে তাকিয়ে থাকার জন্য। তারপর আস্তে ধীরে এগিয়ে গিয়ে টি টেবিলে নাস্তা পানি রাখলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? নীলি সবার দিকে একবার চোখ বুলিয়ে অহনীফকে বলল। অহনীফ চোখ তুলে তাকালো, কিন্তু নীলির দিকে নয়, ওর পাশে দাঁড়ানো মানবটির দিকে। বিয়ে বাড়িতে হলুদের দিনে অর্থীকে এত সিম্পল ড্রেসে দেখে খুব অবাক হলো, আবার ভালোও লাগলো, কারণ হলুদ চুড়িদারেও অর্থীকে ভীষণ সুন্দর লাগছে ওর কাছে। ভাইকে সালাম দিলে, আমাদের কেন দিলে না? বর্ণের কোথায় চোখ পাকিয়ে তাকালো নীলি আর বলল, সবাইকে সালাম দিয়েছি, শুধু কেমন আছেন কথাটা ওইনিপ ভাইয়াকে বলেছি, বুঝেছেন? সিফাত বুঝতে পারলো নীলির সাথে বর্ণের ঝামেলা লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে, তাই বর্ণর কাছ ঘেঁষে ফিসফিস করে বলল, হারামি, এখানে মেয়েদের মতো পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাবি না। পাশে বাঘ বসে আছে, একবার থাবা দিয়ে দৌড়লে কিন্তু বাঁচাও অনিশ্চিত। বর্ণা একবার আর চোখে অহনীফের দিকে তাকিয়ে দেখলো ওর দিকেই তাকিয়ে আছে ভ্রুকুচকে। পরিস্থিতি এড়ানোর জন্য ভয়ে ফাঁকা ঢোক গিলে নীলিকে বলল, জি বিয়ান সাহেবা, আপনি কেমন আছেন? এগুলো নাস্তা আপনাদের জন্য, তাই না? ধন্যবাদ ধন্যবাদ, আমাদের এত আদর আপ্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নীলি হঠাৎ বর্ণের এহেন আচরণের কারণ খুঁজে পেল না, কিন্তু বুঝেছে ও কিছু একটা ভয় পেয়েছে। তাই আর কথা না বাড়িয়ে নাস্তা পরিবেশন করে অর্থীকে এদিকটা দেখতে বলে কিচেনের দিকে গেল। তখনই অহনীফ উঠে দাঁড়িয়ে অর্থীকে উদ্দেশ্য করে বলে, আমাকে একটু ওয়াশরুম দেখিয়ে দিতে পারবে? ফ্রেশ হব। জি আসেন, আপনি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ড্রয়িং রুমে আছি। বলেই আবার পা চালালো ফিরে আসতে। তখনই অহনীফ ডাকলো। অর্থিকা। সাথে সাথে অর্থের বুকের মধ্যে ধক করে উঠল, না ভয়ে না, অন্যরকম অনুভূতিতে। হ্যাঁ, অনুভূতি। এই লোকটার কণ্ঠে অর্থিকা ডাকটি অন্যরকম অনুভূতি জাগ্রত করে অর্থের মনে।
অহনিফের পানে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। হয়তো এই দৃষ্টি অহনিফ বুঝল, তাই মোলায়েম কণ্ঠে বলল, সাধারণের মাঝেও তুমি অসাধারণ। শুধু কি আমার চোখে, নাকি পুরো ধরনীর কাছে? অর্থে কি কথার মানে বুঝলো না? ও বুঝলো না, তাই তো ফ্যাল করে তাকিয়ে থাকলো যুবকের দিকে। অহনিফ 2 কদম এগিয়ে আসলো। অর্থিক ঠায় দাঁড়িয়ে রইল, ও যেন কথার মানে খুঁজতে ব্যস্ত। অহনিফ আরেকটু এগিয়ে এসে অর্থের কানের কাছে চোখে ফিসফিস করে বলল, আমাকে বেসামাল করো নামে। একবার যদি তোমাতে বেসামাল আমি হয়ে যাই, তাহলে তোমাকে সারা জীবন এর শাস্তি ভোগ করতে হবে। কথাটা বলেই অহনিফ চলে গেল। এদিকে অর্থের ভিতরে অদ্ভুত এক ঝড় বয়ে গেল, শরীর শিরশির করে উঠল। কি বলে গেল উনি? আমাকে বিপদ সংকেত দিল নাকি সতর্ক করলো?